আজ তুমিও কাঁদলে আমার সঙ্গ দিয়ে। ফোন রিসিভ করতে নিজেদের মাঝে আলো ফুটছে। এক পর্যায়ে মিনহাজ বলে উঠল, সরি, দেরি করে ফেললাম। সব প্রিপেয়ার করতে গিয়ে সময় পার হয়ে গেল। তোকে ফোন দেওয়ার কথা ভুলে গেলাম। তোর কল দেখে মাত্রই মোনা ফোন দিয়ে গেল। ওপাশে প্রতিক্রিয়া নয়ন ব্যতীত কারো দৃষ্টিতে এলো না। মিনহাজ কথা শেষ করে নয়নের হাতে ফোন দিল। নয়ন কথা বলতে বলতে পুল এরিয়া ছেড়ে গার্ডেন এরিয়াতে প্রবেশ করছে। বৃষ্টি নেই এখন, গাছের আড়ালে হাঁটতে ভালো লাগছে। মন জুয়ানো বাতাস, অন্যদিকে একটু শান্ত পরিবেশে বন্ধুর সাথে কথা বলার সুযোগ হবে। হেসে সে বলে, 4 বছর চলছে, আসবে না? শক্তপোক্ত উত্তর, আসবো, সময় হোক। ঈশানের ফাইনাল এক্সাম শেষ হলে ওকে এখানে কিছুদিন রাখবো। ঈশানের একা থাকতে কষ্ট হচ্ছে না? ওপাশ থেকে খানিকটা হেসে বলে, মানুষ হলে বাবা সন্তানের অনুপ্রেরণা। আমি বলবো ঈশান আমার অনুপ্রেরণা। আমার ছেলেটা এসব মানিয়ে চলতে শিখেছে অনেক আগেই। বাংলা বলতে পারে সাবলীলভাবে, কিন্তু লেখার সময় যাচ্ছে তাই লিখে। নয়ন হাসছে, কিছুটা গম্ভীর হয়ে বলল, এই সময়টাতে ওর পাশে থাকা প্রয়োজন ছিল তোর। সত্যি কি আসা উচিত আমার নয়ন? নয়ন আজ নিরুত্তর। পুল সাইড এরিয়ার একপাশে অন্যমনস্ক মোনা কিটকটে হেলান দিয়ে আদর্শা হয়ে আছে। এক পেয়ের পাতা পানিতে ভিজে আপন ভাবনায় নিমজ্জিত। সজ্জিত প্রজাপতি নাই, বাতিগুলোর আলোতে পুলের পানি হলুদ আভাব রূপ ধারণ করেছে। ঝিকিমিকি ফেরি লাইটগুলো গাছের আড়ালে আড়ালে জ্বলছে। মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। নয়ন অনেকটা কাছে এগিয়ে এসে ব্যাক ক্যামেরার সাইডে দিল। মোনার কার্যকলাপ স্পষ্ট, পাশে মানুষটা দেখতে পাচ্ছে। কাউয়ের পায়ের শব্দ পেয়ে মোনা মাথা না উঠিয়েই বলল, কে? যদিও মামাকে এই পাশটাতে হাঁটতে দেখেছে, হেল্প করতে পারেনি। মামার হাতে ফোন ছিল। নয়ন জবাবে বলল, মামা, মন খারাপ? মোনা কিঞ্চিত হেসে নির্লিপ্ত জবাব দিল, মনার মন খারাপ হয় না মামা। দেখো পুলের পানি কত শান্ত। জানো মামা, আমার নদী বেশ পছন্দ। আপন ছন্দে বহমান, স্বাধীন, চাইলেই গতিপথ পরিবর্তন করতে পারে। অথচ পুলের পানিগুলোকে দেখো, বছরের পর বছর এখানেই আটকে আছে। কর্তৃপক্ষ চাইলেই ফেলে দিয়ে নতুন পানি রাখবে, নতুবা আটকে থাকবে। মনা হচ্ছে পুলের পানি। নয়নের হাতে তখনও ফোন ধরা। ফোনের পজিশন এমন ছিল বোঝার সাধ্য নেই যে পাশে সংযোগ আছে। মুহূর্তেই পাশের মানুষটা যে নীরব। মোনা এতটুকু শেষ করে চেয়ার থেকে মাথা উঠিয়ে মামার দিকে তাকিয়ে হেসে বলে, ভয় পেলে মামা? ভয় পেও না। প্রতিনিয়ত নিজের মাঝে পরিবর্তন আনার চেষ্টায় আছি। দুপুরে বললে না বাবাকে কষ্ট না দেওয়ার কথা, মাথায় গেঁথেছে। কিন্তু একটা ব্যাপার মাথায় ঢোকেনি মামা। কি ব্যাপার? সবাই কেন আমাকে বলো তোমার বন্ধু আমার আবেগ ছোট বলে? এখন তো বড় হয়েছি। সেদিন চয়নও একই কথা বলল। আর তোমার বন্ধু তো। নয়ন ফোন কেটে দিবে ভেবে ফোনের দিকে তাকায়। ইমরানের পূর্ণ মনোযোগ মোনাতে নিবদ্ধ। কিছু একটা ভেবে সংযোগ রেখে মোনাকে উত্তর করল, আবেগ নয় কি? কি আছে তোমার বন্ধুতে? চার্ম, দেখতে খুব সুন্দর। আমার এইজের মেয়েরা ওনার প্রেমে পড়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, বড়রা অনেকে পড়েছে। কে কে আমি জানি। এমন একজনের ডায়েরি পেয়েছি যা পড়ে আমার সেই মুহূর্তে মন চেয়েছে বেঁচে থাকাটা আমার জন্য অনেক কঠিন মামা। ওনাকে প্রচণ্ড ভালোবেসেছে একটা সময়। এত কিছুর পরে আমার তার কথা মনে আনা উচিত নয়। আমি তার কাছ থেকে উপেক্ষা, অপমান ব্যতীত কিছু পাইনি। অথচ তাকে আমার ভালো লাগে, তার ব্যক্তিত্ব ভালো লাগে। তাকে বলে দিও সে পরবর্তীতে আসার আগেই মনার তাকে ঘিরে থাকা অনুভূতি সব হাওয়ায় মিলিয়ে যাবে। থেমেছে মোনা। দুহাতে চোখের জল মুছতেই পুনরায় জল গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। ফুপিয়ে কেঁদে বলতে থাকলো, যে কথা সে বলেছে আমি প্রস্তুত ছিলাম না তা শোনার জন্য। আমি কখনোই নিজেকে প্রদর্শন করিনি কারোর কাছে। এতটুকুতে এই কথা অসমাপ্ত রেখে ছুটে গেল মোনা রিসোর্টের ভিলার দিকে। নয়ন হতবাক। মোনা যেতেই ফোন সামনে নিয়ে দেখল ইমরান চোখ বুজে নিজেকে শক্ত কলসে আবদ্ধ করে নিয়েছে। দম ছাড়ছে না। বন্ধুর এমন অবস্থান নয়ন ঘাবড়ে গেল। ফোন নিয়ে আড়ালে চলে এলো। ওকে স্ট্রেস দিতে ডাক্তার বারবার বারণ করেছে। প্রশ্ন করলো, কি বলেছিস তুই আমার মেয়েটাকে? ডোব গেলে ইমরান চোখ খুলে পড়ল। পরে কথা বলবো, রাখছি। রাতের খাবার শেষে মোনা
বাবার ফোনে ফ্রাঙ্কেনস্টাইন দেখছে। দেখতে দেখতে মনে হলো ফ্রাঙ্কেনস্টাইন বইটা একবার পড়া উচিত। বাবার আইফোনের নেতিবাচক দিক হলো ডাউনলোড করতে ঝামেলা। পিডিএফ নামাতে না পারে কাছে গিয়ে আবদার করে বলো, বাবা, ফ্র্যাঙ্কেনস্টাইন নামিয়ে দাও, পড়বো। আম্মু এখন ঘুমাও, কাল পড়বে। বাবা একটু কথা বলবো ইমরানের সাথে, তখন কথা হয়নি। মোনা কথা না বাড়িয়ে বাবার হাতে ফোন দিয়ে চলে গেল। দুই বেডের স্যুট নিচের বেডে শুয়ে পড়েছে। মিনহাজ বেলকনির দিকে কথা শেষ করে এসেছে 10 মিনিটের মাঝে। মেয়ের বেডে বসে প্রশ্ন করল, গল্প করবে বাবার সাথে? ধরফড়িয়ে উঠল। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে উপর নিচ মাথা ঝাঁকালো। মিনহাজ হেডবোর্ডে হেলান দিয়ে বলল, বাবাকে বলো তো কি হয়েছে শাহজাদি। বাবার কোলে মাথা রেখে চুপ করে আছে মিনহাজ। নীরবতা বুঝে বলল, দাদির ব্যবহারে কি খারাপ লাগে? মোনা মাথা নেড়ে বলল, না। তবে ক্যাম্পাসে নিয়মিত যাও না? যাই। ছেলে বন্ধু আছে? না, তেমন নেই। কাউকে পছন্দ হয়েছে? বাবার কাছ থেকে লুকাতে মন বাঁচছে কেন? আজ বাবাকে সব বলবে। বাবাই তো সব মোনার। মিনহাজ মেয়ের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, তোমার বয়সটা বাবারও ছিল, তোমার চেয়ে বেশি ম্যাচিওর ছিলাম, প্রেম করতে পারিনি। মেয়েরা তাকাতোই না, কিভাবে যেন তোমার মায়ে একটু ভ্যালু দিল। নতুবা মোনা নামের কোনো রাজকন্যার আগমন এই ধরনই তো হতোই না। যখন তোমার মাকে বিয়ে করেছি তোমার মায়ের বয়স তোমার চেয়ে কম ছিল, তবে সে তোমার থেকে অনেক বেশি ম্যাচিওর ছিল। তাই তো আমার মতো একজন অসুন্দর মানুষের জীবনে এসে সব গুছিয়ে আবার চলে গেল। ভাগ্যিস তুমি ছিলে, নতুবা এতদিনে মরে ভূত হয়ে যেতাম। বাবা কি বলো এসব? মিনহাজ হেসে বলে, ঠিকই তো, মোনার অসুন্দর বাবাকে কে বিয়ে করতো শুনি? তোমার মা তো ভীষণ বোকা ছিল। মোনা বাবার কোমর জড়িয়ে ধরল। মিনহাজ মেয়ের মাথায় হাত বুলাতে বোলাতে বলল, জীবনে প্রথম ভালো লাগা সবসময় স্মরণীয় হওয়া উচিত। তোমার যদি মন বলে যাকে চাইছো সে তোমার জন্য কমফোর্ট জোন, তার সাথে ঘোরা, কথা বলা, একসাথে খেতে যাওয়া, এগুলোতে যদি তোমার প্রায়োরিটি আধিক্য পায় তাহলে বাবা তোমার পাশে আছি। বুঝে নিবে সেই মানুষটা তোমার জন্য উপযুক্ত। সঠিক পথেই আগাচ্ছ তুমি। আমি চাই না বাধ্য হয়ে কিছু করো। যদি সম্পর্কে জড়াতে গিয়ে রিয়েলাইজ করো যার সাথে সম্পর্কে যেতে চাও সব তার পছন্দে করতে হবে, তার কাছে তোমার প্রায়োরিটি নেই, তবে আমার পরামর্শ এগিয়েও না, ওখানেই থেমে যাও। ওটা তোমার জন্য নয়, যা করবে তোমার জন্য করবে, তোমার খুশির জন্য করবে। ডোন্ট চুজ রং পারসন, ইউ হ্যাভ দ্য ফ্রিডম, জাস্ট চুজ ওয়াইজলি, ওকে? মোনা হাসলো। লাস্ট ওয়ার্ড জাস্ট চুজ ওয়াইজলি বলে বাবা এক বাক্যে বাজিমাত করে দিল। মোনা গলা অব্দি সাজিয়ে আনা কথা গিলে ফেল। প্রয়োজন পড়বে না আর আগানোর। মোনা চুজ ইডিওটলি। বাবা কখনোই এমন সম্পর্ক মেনে নেবে না। কেনই বা নেবে? এখন মোনা 22-এ পা দিয়েছে। মানুষটার কত হবে? কাকে মন দিয়ে বসলো মোনা, যার বিন্দুমাত্র পরোয়া নেই। বাবা ঠিক বলেছে, নিজের খুশিকে প্রাধান্য দিতে হবে। ওই মানুষটা বরাবর মোনাকে অপমান অপদস্থ করেছে। তামান্নার বিয়ের দিনের পর শাড়ি পরা সে ছেড়ে দিয়েছে। মোনার সেই খবর কেউ জানে না। ভাবনা দেশে তলিয়ে যেতে ঘুমে আচ্ছন্ন হয় কিশোরী। মিনহাজ হাতের ফোনটা নিয়ে নয়নকে কল দিয়ে জানান দিল কামরায় আসতে। মোনাকে সযত্নে শুয়ে দিয়ে দরজা খুলে দিল। নয়ন আসার পর নয়নের সাথে আলোচনায় বসেছে। নয়ন, আমার সন্দেহ কি বেড়েই চলেছে মেয়ের উপর। কি হয়েছে? ভুল পথে পা বাড়ানি তো? অহেতুক ভাবনা তোমার। এত পরিবর্তন আমি বিগত এত বছরে দেখিনি। এই 4 বছরে যা হয়েছে, এত শান্ত মনা তো ঝড়ের আভাস দিচ্ছে। অযথা চিন্তা করো না, অসুস্থ হয়ে পড়বে। বয়সের সাথে একটা মানসিক পরিবর্তন আসে, তাই আসছে মোনার মাঝে। তাই যেন হয়। নয়ন বেরিয়ে নিজের কামরায় এসে চিন্তায় পড়ে গেল। মনেকে ভীষণ কড়া করে বোঝাতে হবে। এতদিন ভেবেছে যা ঘটেছে আড়ালেই আছে। আজ মিনহাজের নজরে আসাটা ভয়ঙ্কর কিছুর পূর্ব আভাস। 7টায় নাস্তার পর্ব শেষ। রিসোর্টের অন্য পাশটা ঘুরে দেখছে মোনা। পাখির কিচিমিচে ভেজা মাটির গন্ধ। সারা রাত চুপচাপ বৃষ্টি ছিল।
ছোট্ট একটা কৃত্রিম লেক রেখেছে এখানে। দোল খেলছে বাতাস, কাশফুলে ছেয়ে গিয়েছে জঙ্গলের মতো সংরক্ষিত জায়গাটিতে। বেড়াতে আসা লোকজন ছবি তুলতে ব্যস্ত। বাবা এবং মামার কাজ শেষ করে ঘুরতে যাবে পদ্ম শাপলা রিসোর্টে। তাই আজ মন ফুরফুরে। বান্ধবীদের কাছে প্রায় শুনি পদ্মবিলের গল্প। সিলেটে যখন গিয়েছিল সেই মৌসুমে শাপলা ছিল না, মন খারাপ নিয়ে ফিরে এসেছিল। তবে এখন শাপলা আছে বিলে। মামা জানালো। নয়ন রুমে এনে মনের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, মামা, আমরা একটু পর রিসোর্ট ছেড়ে দিব, তৈরি হয়ে নাও, তোমার পছন্দের জায়গায় যাব। মোনা ব্যাগ খুলে দেখে জামদানি শাড়ি, যার রং মেজেন্টা এবং সোনালি কম্বিনেশন। এ যেন সদ্য ফোটা শাপলা। মোনা আশ্চর্য, এ শাড়ি কোথায় পেল? মামার দিকে কৌতূহলী চোখে তাকাতে নয়ন হেসে বলল, ফেসবুকে ঢুকলেই এই শাপলা বিলের ছবি, তাই ভাবলাম আমাদের শাহজাদি যেহেতু যাচ্ছি, তাকে নিয়ে এবার আমরা ছবি উঠাবো। তোমার মামির জন্যও কিনেছি, কালি এক ফাঁকে মেরে নিয়ে আসলাম। দেরি হয়ে যাচ্ছে মা, বাবা পরে বকা দিবে। কিন্তু মামা, আমি তো শাড়ি পরি না অনেকদিন। তাতে কি কাজ পারো? মামার মুখের দিকে তাকিয়ে না বলাটা মুশকিল। ব্লাউজ নেই। রিসোর্টের সব থেকে কোনো মতে ম্যাচিং হবে একটা ব্লাউজ চড়ো দামে কিনে নিয়ে আসলো বাবাকে বলে। শাড়ি হাতে নিয়ে কামড়ে এসে তৈরি হওয়া শুরু করলো। চয়ন ভার্সিটি নবীন বর্ণে শাড়ি পরতে জোর করেছিল বেশ কয়েকবার। বারবার নাকচ পরেও মেয়েটা রাগ করে নিজেই আর পরেনি। হালকা প্রসাধনীতে নিজেকে সাজিয়ে নিল। শাড়ির সাথে মানানসই তেমন গহনা নেই, তবে স্কার্টের সাথে পরার জন্য মালা, পালের মালা, কানে ছোট্ট দুল আর একজোড়া এন্টিক বালা এনেছিল। সব কিছু সেট করে চুলে বিনুনি করলো। মোনার ঢেউ খেলানো চুলের বিনুনিতে যেন অপসরা লাগছে। রিসোর্টের 5 ফিট মিররে নিজের কয়েকটা ছবি তুলবে। বাবার কাছ থেকে ফোন চেয়ে মিনহাজ রুমে এসে মেয়েকে দেখে মিষ্টি হাসলো। বাবাকে জড়িয়ে ধরতে মেয়ের কপালে স্নেহময় আদর করে বলল, বাহ, মাশাআল্লাহ, আমার মাটাকে তো বেশ লাগছে। মাঝে মাঝে তো সাজতে পারেন আম্মা। কিন্তু মামা, আমি তো শাড়ি পরি না অনেকদিন। এমন নতুন শাড়ি কিনে দিলে সাজতে আমার আপত্তি নেই। ইস, বাবাকে গরিব বানানোর পায়তারা চলছে। 10টা নয় 5টা নয়, মিনহাজ ইকবালের একমাত্র রূপবতী কন্যা মোনাশা ইকবাল। শাড়ি কি তার প্রাপ্য নয়? আলবাত, হুকুম শিরোধার্য রাজকুমারী। বাবা মেয়ে হেসে দিল খুনসুটিতে। বাবার আইফোনে বেশ কিছু ছবি তুলো মিনহাজ তৈরি ছিল। কিছু জিনিস নিতে এসেছিল। মোনা আয়নায় দাঁড়িয়ে ছবি তোলা শেষ করে চয়নের জন্য আরেকটা ছবি উঠালো, যে দাগটা কাউকে দেখাতে চায়নি। চয়ন সেদিন শাড়ি না পরাতে রাগ করে আর শাড়ি পরবে না বলেছে মোনাকে। শাড়ির আঁচলটা তুলে পেটের বাম পাশে কাটা দাগের অল্প একটু দেখে শাড়ি পরা স্পষ্ট ছবি তুলো। এ যেন চাঁদের গায়ে দাগ। সব কয়টা ছবি সিলেক্ট করে পাঠিয়ে দিল চয়নের নাম্বারে। শেষ ছবিটাতে লিখেছিল, এজন্যই শাড়ি পরা বন্ধ করেছিলাম চয়ন। যতবার শাড়ি পরতে যাই এই দাগটা চোখে পড়ে। কপালের দাগটা কম বোঝা যায়। নির্দাগ পেটে সিলের মতো সারা জীবন বয়ে বেড়াতে হবে এই চিহ্ন। পুরোটা দেখালে ভয় পাবি। আমি দেখতেও চাই না, দেখাতেও চাই না এই চিহ্ন কাউকে। আমার ভীষণ কষ্ট হয় যখন আয়না দেখি। এবার নিশ্চয়ই আর রাগ করে থাকবি না? মেসেজ যে ভুল নাম্বারে চলে গিয়েছে তা হয়তো কিশোরী নিজেই বুঝতে পারেনি। ফোনটা বাবার ছিল। পরপর দুবার ক্লিক করতেই উপর নিচ 2টা নাম্বারে ছবি সেন্ড হয়ে গিয়েছে। পদ্মা শাপলা রিসোর্ট, জিন্দা পার্ক পেরিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে এই রিসোর্ট। গাড়ি নিয়ে গেলে ঝামেলায় পড়ার সম্ভাবনা প্রবল। জিন্দা পার্কের পার্কিং লটে গাড়ি রেখে অটো নিয়ে রওনা হলো রিসোর্টের পথে। প্রবেশ টিকিট জনপ্রতি ভাড়া 50 টাকা। ঢুকতেই একটা কাঠের সেতু। প্রথমে মোনা ভয় পেল, বাবার হাত ধরে সামনে আগায়। ঘড়িতে সকাল 9টা। এখনও শাপলা পদ্ম ফুটে আছে। 10টা নাগাদ ফুটে থাকবে। চারদিকে ফুলের সমারোহে মন আনন্দে নেচে ওঠে। সেতু ছেড়ে উঠল রিসোর্টে। রিসোর্ট বলতে 1000 বিঘার এই বিল। পুরীর
কুড়িল বিশ্ব রোড থেকে প্রায় 40 মিনিটের পথ। চারিদিকে পানি, মাঝখানে সমতল মাটি, ছোট্ট দ্বীপের মতো। সেখানে কিছু গাছ আছে, কুড়ে ঘর আছে, দোলনা আছে, একটা টি স্টল আছে। লোকে লোকারণ্য, গোলাপি পদ্ম, লাল শাপলার চারিদিকে মনোমুগ্ধকর নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয়েছে। মোনা ছুটে গিয়ে দোলনায় বসলো। মিনাজ ফোন বের করে ছবি তুলতে যাবে। নয়ন তখন হাতে চায়ের কাপ ধরিয়ে বলল, ভাই তুমি বসে খাও, আমি ছবি তুলে দিচ্ছি। মিনাজ চায়ের কাপ হাতে নিয়ে হেসে বলে, চা কখন অর্ডার দিলে? এসেই দিলাম, এখানকার চা মজা, খাও খাও। মিনাজ থেকে ফোন নিয়ে দম ফেলল। রিসোর্ট থেকে এখানে আসা অব্দি শ্বাস হাতে নিয়ে এসেছে মনে হলো। এত চাপ এর আগে কখনো নিয়েছি বলে মনে হয় না। একটা ফোন নিয়ে কি পরিমাণ দুশ্চিন্তা দিতে পারে আজকের পরিস্থিতিটা না বলে বোঝার কোনো উপায় ছিল না। এখনো বুক ধুকপুক করছে। প্রথমে এক পাশে সে নিজেকে স্বাভাবিক করে মনের কয়েকটা সুন্দর ছবি তুলে দিল। এরপর আসল কাজটা সেরে একটা দীর্ঘশ্বাস ফেল। সব কটা ছবি ডিলিট করেছে। 3 জন নৌকায় চলল। মনে যেন প্রাণ ফিরে পেয়েছে। গুনগুনিয়ে গান গাইছে, শাপলা তুলছে। দর্শনার্থীরা এগিয়ে এসে নিচ থেকে জিজ্ঞেস করছে মিনহাজকে। একজন পৌর জিজ্ঞেস করে বসলেন, সম্পর্কে আপনার কি হয় এই মেয়ে? নয়ন মিনহাজের মুখের উত্তর কেড়ে নিয়ে বলে, আন্টি, মেয়ে পছন্দ হয়েছে? কথার মাঝে পৌর রাগান্বিত গলায় বলল, আমাকে আপনার আন্টি লাগছে? একদম আন্টি রাখবেন না। আমার বয়স আর আপনার বয়স তো একই। মোনা ঠিক করে হেসে দিল। নয়ন কটমট করে তাকালো। মহিলা পুনরায় নয়নকে প্রশ্ন করল, আপনার বয়স কত? নয়ন মহিলাকে জব্দ করার উদ্দেশ্যে বলল, আগে মাত্র 30। মনে হয় 50। আর আপনাকে তো 70 লাগে। অবান্তর কথা বলবেন না। মিনাজকে দেখি বলল, উল্টা এই বাইসাবকে মনে হয় 35। কথার পিঠে কথা বেড়ে চলেছে। মিনহাজ চোখ পাকিয়ে দেখালেও দমেনি নয়ন। মোনা উচ্চ শব্দে হাসছে। পৌর মোনার হাসিতে ঝগড়া থামিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলল, মা, তোমার হাসি বাড়ি মিষ্টি। এমন একটা মেয়ে খুঁজছিলাম ছেলের জন্য। মোনার গাল ধরে আদর করে টেনে বলল, আদর করব অনেক, হবে ছেলের বউ। মিনহাজ মেয়েকে ছাড়িয়ে বলল, খুবই দুঃখিত আপা, আমার একটাই মাত্র মেয়ে, এত তাড়াতাড়ি বিয়ে দিব না। আপনার মেয়ে? জি। বোঝাই যায় না। নয়ন মুখ বেঁকিয়ে বলে, বোঝা গেলে কি, ভাগ্নি তো দিব না আপনার ছেলেকে। এত খুশি হবেন না। আসছে আমাকে অপমান করতে। আয় তো মা, মামার সাথে ওদিকে চল। বাঁশতলায় যাব, কিছু বাঁশ সাথে রাখতে হবে আকস্মিক আক্রমণ থেকে বাঁচার জন্য। যেন কেউ উলটপালট কিছু বললেই পটাশ করে একটা বাড়ি দিয়ে স্মৃতিশক্তি নাই করে দিতে পারে। মহিলা চরম অবাক হলো হেন কথায়। কিভাবে অপমান করলো। মোনাকে টানতে টানতে রিসোর্টের বাঁশবাগানের কাছে নিয়ে গেল। সেখানে বাঁশঝাড়ের সাথে মানুষজন ছবি তুলছে। এদিকে মিনহাজ মহিলাকে বিনয়ী হয়ে বলল, কিছু মনে করবেন না, আমি ক্ষমা প্রার্থী। ওর মামা মানে আমার শালক একটু রসিক প্রকৃতির। মহিলা চলে যেতেই মিনহাজ নিজেও হাসছে কিছুক্ষণ আগের কর্মকাণ্ডে। নয়নকে দিয়ে সব সম্ভব। বাড়িছাড়ি এসে মোনাকে বলল, দেখলে আম্মা, কত ফাজিল মহিলা, কিভাবে আমাকে অপমান করলো। আমাকে নাকি 50 লাগে। তুমি আন্টি ডাকলে কেন? ভাই বলে 50 বলবে? মামার কথায় মজা উড়িয়ে মোনা মেকি মন খারাপের স্বরে বলল, ঠিক, মহিলা অনেক খারাপ। মুখের ওপর সত্যি বলা একদম উচিত হয়নি, ভদ্রতাও জানে না। একদম ঠিক, এদের বাঁশের কঞ্চি দিয়ে ধাওয়া করা দরকার। আর এই পাগল ছোকরাগুলো বাঁশঝাড়ে কিসের ছবি তুলছে? বাঁশঝাড় কিসি ছবি তোলার জন্য? এখানে মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিতে আসবে তা না। আরও কিছু কথা বলতে চেয়ে নয়ন মস্তিষ্ক কাজে লাগালো। ভাগ্নি কি বলল আর সে কি উত্তর দিল। ভাগ্নির ভাষ্যমতে মহিলা সত্যি বলেছে। নয়ন মোনার দিকে তাকিয়ে বলে, মোনা, আম্মা কি বলেছ? আমার 50?
মনে হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। দাঁড়িয়ে থাকতে না পেরে পুরনো বাসের শেকড়েই বসে পড়েছে। এদিকে নয়ন গাল ফুলিয়ে অভিমান করেছে। নয়নের ফোন বেজে উঠল। রিসিভ করেই অনর্গল বলতে শুরু করলো। কেন ফোন দিয়েছিস? আমার মজা নিতে? আমি যদি 50 হই তুই কি? হ্যাঁ, তোর বাচ্চা প্রেমিকাও আমাকে পচায়। তোর প্রেমে যদি 17-18 বছরের কিশোরী পড়তে পারে, আমাকে ওই বুড়ি কোন সাহসে 50 বললো? মোনা স্তব্ধ। কাকে বলছে নয়ন এসব? মোনা কিছুটা এগিয়ে এসে আগের মতো হাসতে হাসতে বলে। এই মামা, পাগল হলে? হ্যাঁ, কাকে বলছো এসব? ফোনের ওপাশের মানুষটা কি করে জানবে এই মহিলা তোমাকে 50-এর বুড়ো বলেছে? ঠিক সেই মুহূর্তেও ওপাশ থেকে ভেসে এলো ভার গলার স্বর। কয় বোতল গিলেছিস? উন্মাদের মতো আচরণ করছিস কেন? কাজ হয়েছে? যে কটা কদম এগিয়ে এসেছিল ঠিক গুনে গুনে ততগুলো কদম পেছালো। মনের ব্যাকুলতা দমানোর আপ্রাণ চেষ্টা পারছে না তো। অতিশয় শান্ত অনুর্বর নদীর মতো পরিশ্রান্ত হয়ে ধপ করে গাছের গুড়ির উপর বসে পড়ল। এই স্বর আর শুনতে চায় না। বিচিত্র মানব মনকে দমানোর কি কোনো উপায় নেই? তাই বুঝি ম্যাকডোনাল্ডও বলেছিল মনের উপর কারোর হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। মনের সাথে যুদ্ধ করে যতটুকু ভুলতে চেয়েছিল। বলিষ্ঠ স্বর আবার মনে করিয়ে দিয়েছে সকল অতীত। একটাই প্রার্থনা সৃষ্টিকর্তার নিকট, মনে যেন সেই সুযোগ না পায় মানুষটার ঘৃণ্য অবদস্থ অবহেলা সম্পূর্ণ দৃষ্টি মুখস্থ হওয়ার। সেদিন হয়তো ভেতরটা পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। সম্বিত ফিরে নয়ন বুঝে নিয়েছে বড্ড ভুল করে ফেলেছে। হালকা স্বরে উত্তর দিল। হয়েছে? তিনজন নিশ্চুপ। মিনহাজ দূর থেকে ডাকছে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হলো। নয়ন মোনার পাশে এসে বসলো। শরীর কাঁপছে মেয়েটার। নয়ন হাত ধরতেই আঁতকে উঠল। মামার দিকে তাকিয়ে বলল, মামা, আমি চেষ্টা করছি, পারবো আমি। মোনার হাতে কম্পন যেন নয়নের মনে আতঙ্ক তৈরি করেছে। এও কি সম্ভব? মনেকে আশ্বাস দিল নিজের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে, দুর্ভাবনার সৃষ্টি হয়েছে আফসোস থেকে। কি হতো যদি মোনাটা আরও একটু বড় হতো? কি হতো ইমরান যদি মোনাকে নিয়ে ভাবতো? সব আকাশ কুসুম কল্পনা, কিছুই সম্ভব নয়। অবশ্য দোষ তারই, ইমরানের নয়। মোনাকে এই অবস্থায় দেখে মিনহাজ ছুটে এলো। নয়ন মোনাকে আঁকড়ে ধরেছে। কিছুতেই শান্ত হচ্ছে না মেয়েটা। আশঙ্কিকতাই হয়তো অন্তরে নিয়ন্ত্রণ হারিয়ে বসেছে। মেয়েকে প্রশ্ন করতে উত্তর দিতে পারছে না। নয়নকে প্রশ্ন করলো, কি হয়েছে মেয়েটার? ভাই আচমকা এখানে এসে বসে পড়েছে। মোনা জোরে জোরে শ্বাস টেনে বলছে। বাবা, বাড়ি চলো, আমার দম আটকে আসছে। কোথায় কষ্ট হচ্ছে মা? বাবাকে বল, বাবার কষ্ট হচ্ছে তো। বাড়ি যাব বাবা, আমার মাথা ব্যথা করছে, শ্বাস আটকে যাচ্ছে। আঘাতের দাগটা দেখিয়ে বোঝালো মাথায় ব্যথা বেড়েছে। বিন্দুমাত্র বিলম্ব না করে বেরিয়ে এলো রিসোর্ট থেকে। গাড়িতে উঠতে সারা রাস্তা ছটফট করেছে। মিনাজ মেয়েকে বাড়িতে না এনে সোজা হসপিটালে নিয়ে এনেছে। না পারছে বোঝাতে, না পারছে বলতে। তোমার মেয়ের কষ্ট মাথায় না হৃদয়ে, যার চিকিৎসা জগৎ জাহান খুঁজেও পাবে না। যেখানে এই চিকিৎসা আছে সেখানে অবধি পৌঁছানো এখন সাধ্য সেকুলের বাইরে। নয়নের প্রার্থনা, হে অন্তর্যামী, অন্তরের খবর তুমি জানো। মেয়েটার সকল মুশকিল আসান করো। এভাবে যে আমারই কষ্ট হচ্ছে। বাবার আচানক চোখ দেখে মোনার শ্বাস ফেলতে সমস্যা হচ্ছে। এর মাঝে মোনার ডাক্তার সাজেস্ট করেছে সিটি স্ক্যান করানোর জন্য। ব্রেনে আঘাত লাগলো কিনা। আজ প্রায় বছর 4 হলো। অ্যাক্সিডেন্টের ব্যথা এখনও কমেনি। চিন্তায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিনহাজের কাঁধে হাত দিয়ে বলল, এভাবে অস্থির হয়ে গেলে তো অসুস্থ হয়ে পড়বে ভাই। আমি আসি তো, বসো, শান্ত হয়ে দেখছি আমি। মিনহাজ বাইরে শান্ত হয়ে বসেছে। ডাক্তারের চেম্বারে মোনা। নয়ন ভেতরে এলো অনুমতি নিয়ে। মোনাকে চেক আপ করছিল ডাক্তার। ডাক্তারের সামনেই মোনাকে প্রশ্ন করলো, মা, ব্যথা কি সাধারণ তোমার মাইগ্রেনের ব্যথা নাকি অন্যরকম? বাইরে বাবা চিন্তায় পড়ে গিয়েছে সিটি স্ক্যানের কথা শুনে। নয়নকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে চেম্বারের বেডে মোনা জ্ঞান হারালো। ডাক্তার এবং নয়ন দুজনেই ঘাবড়ে গিয়েছে।
নার্স এসে স্ট্রেচারে করে মিনাজের সামনে জ্ঞানহীন মেয়েকে নিয়ে বের হতে দেখে মিনাজ নিয়ন্ত্রণ হারিয়ে ভার ছেড়ে দিল। ডাক্তার দেওয়ান এবং নয়ন দুজনেই মিনহাজকে ধরে বসালো। সিটি স্ক্যান শেষ। মোনার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। পোস্তর খণ্ডের মতো নিশ্চল। বাসে ফিরে নিজেকে 4 দেওয়ালের কামরায় আবদ্ধ করেছে। মোনার রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। কোনো কারণে খুব বেশি স্ট্রেস নেওয়ার জন্য এমনটা হয়েছে বলে ডাক্তারের ধারণা। সিদ্ধান্তহীনতায় ভোগার তুল্য কিছুই হতে পারে না। বাসে ফিরেছে দীর্ঘ 1 ঘন্টা। একই চেয়ারে একই জায়গায় বসে আছে। মাথার মাঝে সবচেয়ে বড় দুশ্চিন্তা, কি করা উচিত, কার সাহায্য চাইবে, কে ভালো পরামর্শ দিবে। কফি নাও, তোমার পছন্দের এসপ্রেসো। কপাল থেকে হাত সরিয়ে কফি হাতে নিয়ে স্ত্রীকে বলল। একটু বসো, কথা আছে। হাতের মগে ফু দিতে দিতে বসল রিক্তা। বাসায় ঢোকার সময় বুঝতে পেরেছে বেশ চিন্তিত ছিল। ফার্মের ডিজাইন সময় কাটা গড়ানোর আগে সাবমিট করার জন্য অঙ্গীকারবদ্ধ। তাই কফি হাতে চলে এলো স্বামীকে মানাতে দেরি করার জন্য। মাপ চাওটা যৌতিক। সরি, ডিজাইনটা সাবমিট করছিলাম তাই। আমি জানি, নাহিয়া বলেছে। আমি চিন্তিত রিক্তা। তা তো দেখেই ঠাউর করছে। কি নিয়ে? এতক্ষণ হসপিটালে ছিলাম, মোনাকে নিয়ে সিটি স্ক্যান করাতে হয়েছে মেয়েটার। তার চমকে উঠে বলল। তোমরা না রিসোর্টে ছিলে, হসপিটালে কেন? মোনা কেমন আছে? আমি যাবো? আহা, উত্তেজিত হয়েও না, বসো, কথা শোনো। বলো। ইমরানকে আসতে বলি। মোনার মানসিক কন্ডিশনের অবনতি হচ্ছে রিক্তা। ইমরান ছাড়া কিছুই ভাবতে পারছে না। ক্ষিপ্ত হলো রিক্তা। মাথা ঠিক আছে তো তোমার? স্বাভাবিক আছো? ইমরান ভাই আসলে কি হবে শুনি? নয়ন, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, মোনা পছন্দ করে, ইমরান ভাই নয়। বুঝতে চাইছো না কেন? মোনার কন্ডিশন জানাই। জানলে কি উনি পাগলে ছুটে আসবে, পছন্দ করা শুরু করবে? তুমি কি শিশু হয়ে গেলে নয়ন? মোনার মতো আচরণ করছো। উনি ইমরান ভাই বাচ্চা নয়, টিনেজ ফিলিংস নয়। বুঝতে চাইছো না কেন? উনি কনসার্ন একজন ব্যক্তি। তার উপর অহেতুক মোনার ফ্যান্টাসি চাপিয়ে দিয়ে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করো না। দেখা চাপে বা রেগে গিয়ে দুটো কথা শুনিয়ে দিবে। ছোট্ট মনটা ওভার রিয়েক্ট করে ভুলভাল কিছু করে বসবে। মিনাজ ভাই পুরোপুরি নিশ্চয় হয়ে যাবে। বুদ্ধি খাটাও, কলেজের গণ্ডি পেরিয়েছে, বিশ্ববিদ্যালয়ের 2 বছর প্রায় শেষ। দেখবি ঠিক হয়ে যাবে। এই সময়টা ম্যাচিউর হওয়া প্রকৃতির সময়। কফির কাপে চুমুক দিয়ে নয়ন প্রশ্ন করলো। তুমি চিন্তিত? আমি কি জ্যোতিষে? না, মানে নিজেকে আশ্বস্ত করছি। তোমার কথা হেয়ালি টের পাচ্ছে। কেন? কি হয়েছে বলো তো? যা বলবো শুনলে চমকে উঠবে। কি? তো এতটুকু জেনে রাখো, ইমরান গত কয়েক মাস আগে মাইন্ড স্ট্রোক করেছে। ইনালিলা, কি বলছো? হুম। তুমি আর মিনাজ ভাই কি এই কারণে ইতালি গিয়েছিলে? হ্যাঁ। আগে বলনি কেন? কেউ জানেনি, বুঝোই তো। আপার ঈশান জানলে কি হবে? তাহলে কিছুই বলো না ভাইকে। হুম। এই অবস্থায় আবার একা ফেলে এলি কিভাবে? ওখানে সজীব আছে, দেখে রাখবে ইনশাল্লাহ। নয়ন এর বেশি আর কিছু আপাতত স্ত্রীকে জানাতে চায়নি। রিক্তা উঠে চলে যাবে এমন সময় দরজা পর্যন্ত গিয়ে ঘুরে এসে বলল। একটা কথা। কি? মিসেস বোসের সাথে আজ দেখা হলো। সে জানালো কাকুর নাকি কেস ফাইল করেছে। কোন বুশ? ব্যারিস্টার অনিরুদ্র বুশ, তার স্ত্রী? হ্যাঁ, আমাদের ফার্মে ইন্টার্ন করেছে। চিনি মেয়েটাকে ভালোই। একদিন মিস্টার বোস এসেছিলেন, আমার সাথে তখন পরিচয় করিয়ে দিয়েছিল। সেই থেকে আমাকে চেনে। আমাকে মেয়েটা জানালো কাকুনের ব্যাপারে। কিসের জন্য করেছে কেস ফাইল? ডিভোর্স। ইমরানের সাথে তো সেই কবে হয়েছে? আরে জারিফের সাথে। আর ঈশানের নাকি কাস্টাডি চাইছে। ভাইয়া নাকি ঈশানের ঠিক মতো কেয়ার করে না, রেখে ইতালি চলে যায়। আল্লাহ, কি বলছো? ইমরান জানতে পারলে তুলকালাম হয়ে যাবে। আরও আছে, সে নাকি ইমরান ভাইয়ের লাইফে ব্যাক করতে চাচ্ছে। এবার বুঝো কি করবে। আমাদের মোনাটাও বিপদে পড়বে যদি ওই কাকু জানতে পারে এই ব্যাপারে কিছু। সুতরাং চুপচাপ থাকো। বলেই তো হলো ব্যাক করতে চাই।
ডিভোর্সি মহিলা প্রাক্তন স্বামীর কাছে ফিরবে? সে এর লজ্জা নেই? লজ্জা থাকলে কি আর এর অশ্লীল ভিডিও ভাইরাল হয়? দোয়া করি ইমরান ভাইয়ের উপর যেন কোনো কিছুর প্রভাব না পড়ে।